আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের অষ্টমতম অধ্যায় মূলধন বাজেটিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়টি ফিন্যান্স ব্যাংকিং বিমা এর সবচেয়ে বড় অধ্যায়। এখানে দীর্ঘমেয়াদের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের অনেকগুলো টার্ম রয়েছে। তার মধ্যে আছে যেমন গড় মুনাফার হার, 2 নম্বর আছে পেব্যাক সময়, তৃতীয় নম্বর হলো নিট বর্তমান মূল্য এবং সর্বশেষ চতুর্থ নম্বর হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন, যাকে বলা হয় আইআরআর। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই 4 ধরনের ম্যাথমেটিক্স করার পূর্বে এখানে কিছু থিওরিক্যাল প্রবলেম, কিছু তাত্ত্বিক কিছু সমস্যা আছে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে যেমন আছে মূলধন বাজেটিংয়ের ধারণা আছে, 2 নম্বর আছে মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। এখানে মূলধন বাজেটিংয়ের গুরুত্বের ক্ষেত্রে অনেকগুলো সাইট আছে, যেমন চূড়ান্ত লক্ষ্য অর্জন করা, মুনাফা অর্জন করা। 3 নম্বর ঝুঁকিকে হ্রাস করা। 4র্থ নম্বর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা। 5ম নম্বর বড় অঙ্কের অপরিবর্তনশীল বা অপরিবর্তনীয় ব্যয়। 6ষ্ঠ নম্বর প্রতিযোগিতার মোকাবেলা করা। 7ম হলো সীমিত সম্পদের সর্বোচ্চ বা সর্বোত্তম ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই টপিকসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বর আসি, আমরা যদি আলোচনা করতে চাই সেটা হলো মূলধন বাজেট কাকে বলা হয়। ফার্স্টে মূলধন বাজেট নিয়ে ধারণা দিতে গেলে প্রথমে আমাদের জানতে হবে মূলধন কি, অর্থাৎ অর্থর ক্ষেত্রে মূলধন জিনিসটি কি সেটা আমরা ফার্স্টে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, মূলধন জানতে গেলে ফার্স্টে জানতে হবে বাজার কত ধরনের। আমরা সাধারণত বাজার হলো 2 ধরনের, একটি হলো স্বল্পমেয়াদী বাজার, একটি দীর্ঘমেয়াদী বাজার। স্বল্পমেয়াদী বাজারকে সাধারণত মুদ্রা বাজার বলা হয়ে থাকে, আর দীর্ঘমেয়াদী বাজারকে মূলধন বাজার বলা হয়ে থাকে। অর্থাৎ যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদগুলো ক্রয় অথবা বিক্রি করা হয়, এই সকল সম্পদগুলোকে মূলধন বলা হয়ে থাকে। যেমন শেয়ার ক্রয় বা বিক্রি করা হয়, এটি হলো একটি মূলধন জাতীয় উপাদান। বন্ড অথবা ডিবেঞ্চার, এগুলো হলো দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ, যেগুলোকে মূলধন হিসেবে গণ্য করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই মূলধন কেন দরকার সেটা সম্পর্কে ফার্স্টে ধারণা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দীর্ঘমেয়াদের জন্য আমরা যে বিনিয়োগগুলো করি তার মধ্যে অন্যতম হলো যেমন জায়গা ক্রয় করা, জমি জমা রাখা, তারপরে ফ্যাক্টরি করা, ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করা, তারপরে হলো যেটা কোনো একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্রয় করা। দীর্ঘমেয়াদের জন্য অর্থাৎ যে সকল সম্পদগুলো বা যে সকল বিনিয়োগ করতে, সেগুলো হলো মূলধন। আর মূলধনের ক্ষেত্রে সাধারণত অর্থের পরিমাপ বা অর্থের অঙ্কের পরিমাপটা অনেক বড় হয়ে থাকে। এটা মাথায় রাখতে হবে যে অঙ্কের পরিমাপ যেহেতু অনেক বড় হয়ে থাকে, সো এর প্ল্যানিংটা বা এর পরিকল্পনাটা সেইভাবেই যাচাই বাছাই এবং অ্যানালাইসিস করার পরে সিদ্ধান্ত দিয়ে থাকে। আর মূলধন বাজেটিংয়ে সাধারণত এই ব্যাপারে তাত্ত্বিক বিশ্লেষণগুলো, অ্যানালাইটিক্যাল বিশ্লেষণগুলো কি করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট হলো মূলধন বাজেটিংয়ের সংজ্ঞা। মূলধন বাজেটিংয়ের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কাজে ব্যবহৃত পরিচালন সম্পত্তি হচ্ছে মূলধন। অর্থাৎ আমি যদি সংজ্ঞাটি আরও সহজ করে বলতে চাই, তাহলে এরকম হতে পারে যে দীর্ঘমেয়াদে বিনিয়োগের যে পরিকল্পনা করা হয়, আর এই পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলা হয়ে থাকে। আর ইংলিশে যদি বলা হয়ে থাকে, তাহলে রোজ অ্যান্ড ওয়েস্টারফিল্ড বলেছেন যে ক্যাপিটাল বাজেটিং ইজ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজিং এক্সপেন্ডিচার্স ফর লং লাইফ অ্যাসেটস। অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পত্তির জন্য ব্যয় পরিকল্পনা করা ও ব্যবস্থাপনা করাকে মূলধন বাজেট বা মূলধন বাজেটিং বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা মূলধন বাজেটিংয়ের সংজ্ঞা বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব মূলধন বাজেটিংয়ের গুরুত্বগুলো কী কী, অর্থাৎ একটি ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমরা কেন মূলধন বাজেটিং করা হয়ে থাকে। আমরা সাধারণত জানি একটি ব্যবসার মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, আর এই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যের ভিত্তি হলো মূলধন বাজেট। কারণ মুনাফা অর্জন তখনই হবে যদি বাজেট পরিকল্পনা সঠিক এবং সুন্দর থাকে। কারণ ব্যবসার লক্ষ্য অর্জনের সাথে বিনিয়োগের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান।
মূলধন বাজেটিং বাস্তবসম্মত সঠিক না হলে ব্যবসার সফলতা অর্জন অনেক কঠিন হয়, আর এই ব্যর্থতার দায় সাধারণত আর্থিক ব্যবস্থাপকের উপর বর্তিয়ে থাকে। কাজে মূলধন বাজেটিংয়ের গুরুত্ব এক্ষেত্রে অনস্বীকার্য। আমরা যদি মূলধন বাজেটিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করি, 1 নম্বর হলো চূড়ান্ত লক্ষ্য অর্জন করা। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, চূড়ান্ত লক্ষ্য আমরা এটা আলোচনা করেছি, চূড়ান্ত লক্ষ্য অর্জন করা। সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে বুঝতে হবে একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কি। আমরা জানি একটি ফার্মের 2 ধরনের চূড়ান্ত লক্ষ্য থাকে, একটি হলো সম্পদ সর্বাধিকরণ করা, আরেকটি হলো মুনাফা সর্বাধিকরণ করা। মুনাফা সর্বাধিকরণ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ছিল এবং এটি একটি প্রাচীন ধারণা, অর্থাৎ অনেক পুরাতন ধারণা, যার কারণে এই ধারণা থেকে মানুষ বেরিয়ে এসেছে। এখন আধুনিক যে সর্বোত্তম লক্ষ্যটি হলো সম্পদ সর্বাধিকরণ করা। সম্পদ সর্বাধিকরণ করলে প্রতিষ্ঠানের লক্ষ্য ক্লিয়ার হয়, প্রতিষ্ঠান আবার সুচারুভাবে চলতে পারে, প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদ পর্যন্ত স্থায়ী থাকতে পারে, প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস পায়, এই বিভিন্ন ধরনের টার্গেট থাকে। যার কারণে একটি প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ করার ক্ষেত্রে মূলধন বাজেট ওতপ্রোতভাবে সহযোগিতা করে থাকে, যে তার ঝুঁকি কীভাবে কমানো যায়, তার ব্যয়ের পরিমাণ কীভাবে কমে আয় বাড়ানো যায়, এই ব্যাপারে সর্বদা চেষ্টা করে থাকে। 2 নম্বর হলো মুনাফা অর্জন করা। একটি প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের আশায় সম্ভাব্য লাভজনক প্রকল্পে দীর্ঘ মেয়াদে তহবিল বিনিয়োগ করে থাকে, অর্থাৎ মুনাফা অর্জনের ক্ষমতা অনেকটাই নির্ভর করে প্রতিষ্ঠানের মূলধন বাজেটিং সিদ্ধান্তের উপর। তাই সঠিক সিদ্ধান্ত বা সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত না নিতে পারলে প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এর ফলে কি হয়, প্রতিষ্ঠান সাধারণত দেউলিয়াতের দিকে চলে যায়, অর্থাৎ প্রতিষ্ঠান যখন ঋণের পরিমাণ বা ঋণের টাকা না দিতে পারবে, সঠিক মতো পরিচালনা না করতে পারবে, তখন প্রতিষ্ঠান আলটিমেটলি দেউলিয়াতের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ে। তাই মূলধন বাজেটিং মনে করা হয় একটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার ক্ষেত্রে বা একটি প্রতিষ্ঠানের সাফল্যকে অনেকটাই প্রভাবিত করে থাকে। আমাদের 3 নম্বর হলো ঝুঁকি হ্রাস করা। আমরা ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎ, আমরা জানি মূলধন বাজেটটা ভবিষ্যতের উপর নির্ভর করে করা হয়ে থাকে। ভবিষ্যৎ তো কোনোটাই সার্টেনলি নেই, অর্থাৎ আমি আগামীকালের জন্য 10 বছর পরের জন্য যে পরিকল্পনাটা নিচ্ছি, এই পরিকল্পনাটাতে আমার স্থির নাও হতে পারে, বাস্তব নাও হতে পারে, সেটা অনিশ্চয়তাও থাকতে পারে। এই সকল অনিশ্চয়তার ক্ষেত্রে যেহেতু ঝুঁকি বিদ্যমান থাকে, এই ঝুঁকিকে কীভাবে হ্রাস করা যায় এই ব্যাপারে সর্বদা চেষ্টা করে থাকে। যার কারণে দীর্ঘমেয়াদী খাতে তহবিল বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিপূর্ণ, যা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। এজন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি নিরূপণ করা, ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে থাকে। এক্ষেত্রে মূলধন বাজেটিং সাধারণত একটি অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে পরবর্তী বলছে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা। আমরা যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে ডিটেলস কথা বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে আমরা যখন একটি সম্পদ ক্রয় করি তখন সেটি 1 দিন বা 2 দিনের জন্য নয়। যখন একটা মেশিন ক্রয় করি এটাও 1 বছর 2 বছরের জন্য নয়। যখন একটি বিল্ডিং বা একটা ফ্যাক্টরি তৈরি করা, এটাও সাধারণত দীর্ঘমেয়াদ 20, 25, 30, 40, 100 বছরের জন্য তৈরি করা হয়ে থাকে। এই যে 100 বছর প্ল্যানিং আমরা করছি, এই 100 বছর প্ল্যানিং করার ক্ষেত্রে আমাদের তো হাতে যখন অর্থ থাকে, সেই অর্থ বিনিয়োগের বিভিন্ন অপশন থাকে, বিভিন্ন লক্ষ্য থাকে, বিভিন্ন সাইট থাকে। এই বিভিন্ন সাইটে যখন আমি বিনিয়োগ করতে যাব, তখন যদি আমার প্রকল্পের গ্রহণযোগ্যতা, প্রকল্প দীর্ঘদিন চলবে কি চলবে না, প্রকল্পের মেয়াদকাল কি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে কিনা, মেশিন কি ভালোভাবে চলবে কিনা, যে ফ্যাক্টরি যেখানে দিচ্ছি সেখানে কি চলবে কিনা, এই সব কিছুই কি সাধারণত অ্যানালাইসিস করতে হয়। যেমন যে একটি গ্রামে যদি আমি ফ্যাক্টরি দিলাম, জাস্ট সাপোজ আমি একটি গ্রামে ফ্রিজ উৎপাদনের ফ্যাক্টরি দিয়েছি, বাট সেই গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই, তাহলে কি আমার পণ্য চলবে না। তারপর হলো যে এটা আমি রেইনি সিজনে অথবা উইন্টার সিজনে, শীতকাল যখন থাকে তখন যদি আমি আইসক্রিমের ফ্যাক্টরি দিই, জাস্ট আমার টার্গেট হলো আইসক্রিম বিক্রি করা, কিন্তু তখন আইসক্রিম সাধারণত চলবে না। সো আমাদের প্ল্যানিংটা দীর্ঘমেয়াদে করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং করতে হবে, যাতে করে প্রতিষ্ঠান কোনোভাবে লুজার অথবা ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে। তাই দীর্ঘমেয়াদে বিনিয়োগ সিদ্ধান্ত
করার ক্ষেত্রে তা মূলধন বাজেটিং চিন্তা করা হয়ে থাকে। তাছাড়া আমি আরেকটি কথা বলি, সেটা হলো প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলে, তখন প্রতিষ্ঠান যদি লুজার হয় বা প্রতিষ্ঠান যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ফেইলার হয়, তখন কিন্তু সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কারণ একজন ব্যক্তি অথবা একটি প্রতিষ্ঠানের মালিক যারা, তারা তাদের নিজেদের সম্পদ অথবা সারা জীবনের পরিশ্রমের ইনকাম দিয়েই প্রতিষ্ঠান তৈরি করে থাকে। সো ওই প্রতিষ্ঠান যদি কোনো কারণে আর্থিকভাবে ফল্ট করে বা কোনো কারণে ফল করে, তখন সেখান থেকে তারা উঠে আসতে আর পারে না। এই ধরনের অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মূলধন বাজেট একটি বাস্তব এবং প্রতিষ্ঠান যেন কোনোভাবে ভুল না হয়, প্রতিষ্ঠান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এরকম ক্ষেত্রে মূলধন বাজেট একটি উপযোগী একটি সিদ্ধান্ত দিয়ে থাকে মূলধন বাজেট কৌশলের মাধ্যমে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে আমরা এই টপিকটা বলেছি। পরবর্তীতে বলছে বড় অঙ্কের অপরিবর্তনীয় ব্যয়। এটি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণত জানি মূলধন বাজেটিং প্রকৃত বাক্যে মূলধন জাতীয় ব্যয়। যেমন মূলধন জাতীয় ব্যয় কী? স্থায়ী সম্পদ ক্রয় করা, স্থায়ী সম্পদ ব্যবহারজনিত খরচ এর পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকে। মূলধনী ব্যয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি পরিমাণে অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। কারণ আমরা একটি সম্পদ 1 টাকা 2 টাকা নেই, একটি প্রতিষ্ঠানের সম্পদ ক্রয় করতে সর্বোচ্চ অর্থ বিনিয়োগ করে থাকে, যার কারণে সাধারণত এর পরিমাণটাকে অনেক বেশি হয়। এছাড়া একবার ব্যয় করা হলে তার পরিবর্তন করে তা কি করা যায় না, পুনরায় সেটা পুনরুদ্ধার করা সম্ভব না। সাপোজ মনে করে আমি একটি ফ্যাক্টরি দিতে যাচ্ছি, তখন এই ফ্যাক্টরির মোট ব্যয় যদি ধরি 100 কোটি টাকা, তাহলে 100 কোটি টাকা আমি সাধারণত আমার নিজে থেকে নয়, কিছু টাকা ঋণ নেব, কিছু টাকা শেয়ার বিক্রি করব, কিছু নিজের সর্বোচ্চ সম্পদ বিনিয়োগ করব, তারপরে কি আমি অর্থ সংগ্রহ করব। এই অর্থ সংগ্রহ করার পরে আমার সে অর্থটা কি করে থাকে, আমরা বিভিন্ন দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করি। এখন এই বিনিয়োগের টাকা বিনিয়োগ করার পরে মাঝ পথে যদি দেখি আমার প্রতিষ্ঠান খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, তারপরে কিন্তু সেই টাকা ফেরত আনা সম্ভব নয়। কারণ এত হিউজ পরিমাণ অর্থ যেখানে বিনিয়োগ করা হয়েছে, সো তার ঝুঁকির পরিমাণটা অনেক বেশি। আর এই সকল ঝুঁকির ক্ষেত্রে আর এই সকল বিশাল অঙ্কের ক্ষেত্রে সাধারণত মূলধনী বাজেটের দক্ষতা এবং ফলপ্রসূতা নিশ্চিতকরণে যথাযথ বিশ্লেষণ ও মূল্যায়ন কি করতে অপরিহার্য হয় বা অপরিহার্য। মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল, যেমন কলা কৌশলের মধ্যে আছে একটি হলো যেমন ARR, এটাকে বলা থেকে গড় মুনাফার হার। 2 নম্বর হলো পে ব্যাক পিরিয়ড, 3 নম্বরটা হলো NPV এবং 4 নম্বরটা হলো IRR। এই কয়েকটি উপাদান। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হলো ARR অর্থাৎ গড় মুনাফার হার। আমরা যদি পরবর্তীতে লিখি পে ব্যাক পিরিয়ড PBP, 3 নম্বরটা হলো NPV এবং 4 নম্বরটা হলো IRR। এই 4টি উপাদান বা এই 4টি টপিকসকে নিয়ে জাস্ট আমরা অ্যানালাইসিস করি। কিভাবে? যদি দুটি প্রতিষ্ঠানের মধ্যে বা একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ARR যার বেশি হবে সে প্রতিষ্ঠানটি প্রকল্পটি গ্রহণযোগ্য। 2 নম্বর পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে দুটি প্রকল্পের মধ্যে যার পে ব্যাক পিরিয়ড কম হবে, অর্থাৎ যে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ দ্রুত চলে আসবে, সেটি গ্রহণযোগ্য। 3 নম্বর NPV বলতে নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে যার মান বেশি হবে, অর্থাৎ যার আয়ের পরিমাণটা যার বেশি হবে সেটাকে নিট প্রেজেন্ট ভ্যালু বেশি হবে, অথবা যার নগদ আন্তঃপ্রবাহের মান বেশি হবে তার নিট প্রেজেন্ট ভ্যালু বেশি হবে। সো এইভাবে কি করতে পারি আমরা, নিট প্রেজেন্ট ভ্যালু যার বেশি হবে সেটি গ্রহণযোগ্য। সো IRR এর ক্ষেত্রে IRR বলতে ইন্টারনাল রেট অফ রিটার্ন, একটি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত আয়ের হার ক্ষেত্রে বা একটি প্রতিষ্ঠানের প্রত্যাশিত আয়ের চেয়ে IRR এর মান বেশি না কম হচ্ছে, সেই ব্যাপারে বা সেটার মাধ্যমে কি করা থাকে একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এর মাধ্যমে একটি প্রকল্পের বড় অঙ্কের অপরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে প্রকল্প নির্বাচন করতে পারে। আর এই সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করা হয় মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। 6 নম্বর আছে প্রতিযোগিতা মোকাবেলা করা।
আমরা কীভাবে প্রতিযোগিতা মোকাবেলা করে থাকি। আমরা জানি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে বিদ্যমান প্রতিষ্ঠানকে পরিবর্তনশীল প্রযুক্তির সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে। এরূপ সক্ষমতা অর্জনে ব্যয় কমানো, আয় বাড়ানো, অপচয় কমানো, উৎপাদন ক্ষমতা বাড়ানো, পণ্যের গুণগত মান বাড়ানোর বিকল্প নেই। এজন্য সাধারণত কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ যেমন পণ্য উদ্ভাবন, বৈচিত্র্যায়ন করা, যন্ত্রপাতি ও পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে বা আধুনিকায়ন করাটাও খুবই জরুরি। আর এর মাধ্যমে কি একটি প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে এবং প্রতিযোগিতাকে মোকাবেলা করতে হবে। কারণ হলো যেটা আমরা জানি, সময় পরিবর্তন হলে মানুষের চাহিদা, সময় পরিবর্তন হলে মানুষের রুচি পরিবর্তন হবে। রুচি পরিবর্তন হলে খাদ্যের গুণগত মান চেঞ্জ করতে হবে, খাদ্যের ডিজাইন চেঞ্জ করতে হবে। এর মাধ্যমে কি সাধারণত মানুষ পণ্যের প্রতি আকর্ষণ বাড়বে, তাদের রিসাইক্লিং যাকে বলা হয় থেকে কন্টিনিউ এটার প্রতি একটি আগ্রহ বৃদ্ধি বা কন্টিনিউ চেঞ্জের মাধ্যমে মানুষের নতুন নতুন কিছু পাওয়ার চেষ্টা করে। আর এটি কন্টিনিউ একটি মূলধন বাজেটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। আমাদের সর্বশেষ যে উপাদানটি সেটা হলো সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করা। এটি মূলধন বাজেটের মাধ্যমে সাধারণত করা হয়ে থাকে। আমরা জানি একটি প্রতিষ্ঠানকে বিনিয়োগযোগ্য তহবিলের সীমাবদ্ধতা ও বেশি গ্রহণযোগ্য প্রকল্প এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে হয়ে থাকে। এক্ষেত্রে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ কি খুবই দরকার। সম্পদের সীমাবদ্ধতার কারণে একাধিক গ্রহণযোগ্য প্রকল্পের মধ্যে সর্বোত্তম ক্ষেত্রে বিনিয়োগ করতে হয়। মূলধন বাজেটিং এর মূলধন রেশনিং ও মূলধন সূচক নামক কৌশল প্রয়োগের মাধ্যমে সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা হয়ে থাকে। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা মূলধন রেশনিং কাকে বলি? মূলধন রেশনিংয়ের যদি আমি সঠিক আইডিয়া দিতে চাই এরকম যে অগ্রাধিকারের ভিত্তিতে আর্থিক স্বল্পতার কারণে বরাদ্দ দেওয়াকে মূলধন রেশনিং বলা হয়। যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দিই, ব্যক্তির ক্ষেত্রে যেমন আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এগুলোও থাকে। সাধারণত আমরা যদি এই সবগুলোর মধ্যে আমার যদি আর্থিক সীমাবদ্ধ থাকে তাহলে সর্বপ্রথম আমি আমার খাদ্যের চাহিদা মেটাবো। 2 নম্বর হলো আমার বাসস্থানের চাহিদা মেটাতে হবে। দেন আমাদের থাকা, তারপর হলো যেটা বিনোদন, শিক্ষা, এই ব্যাপারে আমরা চিন্তা করে থাকি। এই যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্বাচন করা বা অগ্রাধিকারের ভিত্তিতে আমি খাদ্য তালিকা নির্বাচন করেছি বা অগ্রাধিকার ভিত্তিতে আমি আমার বাজেট তৈরি করছি, এটা হলো এক ধরনের রেশনিং। সো মূলধন রেশনিং বলতে বোঝাচ্ছে যে মূলধনের স্বল্পতার কারণে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্বাচন করাকেই মূলধন রেশনিং বলা হয়ে থাকে। এর মাধ্যমে কি একটি প্রতিষ্ঠানের সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতির হারটিকে কী করতে পারে, তারা কমিয়ে আনতে পারে। তো আর এটিকে একমাত্র সম্ভব মূলধন বাজেটিং প্রয়োগের মাধ্যমে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে টপিকসটা নিয়ে কথা বলেছি, আজকে যে এজেন্ডা নিয়ে কথা বলেছি, এখানে আমাদের মূলধন বাজেটিংয়ের ইম্পর্টেন্ট উপাদানগুলো চলে আসছে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে মূলধন বাজেটিংয়ের উদ্দেশ্যগুলো কী কী, অর্থাৎ কী উদ্দেশ্যে মূলধন বাজেট করা হয় সেই ব্যাপারে লেকচার দেব। আর এই অধ্যায়টি একটি ইম্পর্টেন্ট অধ্যায় এবং এই অধ্যায়টি একটি বড় অধ্যায়, কিন্তু অনেক সহজ, ম্যাথগুলো ইজি একেবারে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সাথে থাকবে এবং আমাদের লেকচারগুলো উপভোগ করবে। তো এই বলে আজকে আমার লেকচার শেষ করছি। আর